করছি এখন থেকে। সুন্দর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকের অনলাইন লাইভ গণিত ক্লাসে, ম্যাথ ক্লাসে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি। আজকে আমরা ক্লাস 9-এর কিছু বিষয় সম্পর্কে জানবো, যেগুলো ক্লাস 8-এ ছিল না। তার মধ্যে একটা বিষয় হচ্ছে ত্রিকোণমিতি। এটার নাম হচ্ছে ত্রিকোণমিতি। এটা তোমরা যখন ক্লাস 9-এর বই পাবে, 9-10-এর বই পাবে, তখন দেখবে এটা 9ম অধ্যায়। আর এই ত্রিকোণমিতি এটা প্রত্যেক সেমিস্টারেই অল্প অল্প করে থাকে। কিছু অংশ থাকে 9.1-এর অর্ধেক, আবার 9.1-এর পরবর্তী অংশ থাকে পরের সেমিস্টারে, এরপরে আবার 9.2-এর পরবর্তী 2-এর অংশগুলো থাকে তারপরে সেমিস্টারে, এইভাবে ভাগ ভাগ করে থাকে। তো এটা খুব গুরুত্বপূর্ণ, প্রথম থেকেই থাকবে। আর ত্রিকোণমিতি এটা একবারে ক্লাস 9 থেকে শুরু করে 9, 10, 11, 12 যত উপরে যাও না কেন, এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, ত্রিকোণমিতি। তো আমরা জানার চেষ্টা করি ত্রিকোণমিতি এটা মানে কি। ত্রিগণমিতি, এটা আগে আমরা ইংরেজি শব্দটা দেখি। ইংরেজি হচ্ছে TRI, ট্রি। গণ, GONO, গণমেট্রি, METRY, ত্রিকোণমেট্রি, ত্রিকোণমিতি। এখানে প্রথম শব্দটা হচ্ছে ট্রি। প্রথম শব্দটা কি লেখা আছে? ট্রি, TRI, ট্রি। এটা কিন্তু TR ট্রি না, TRE ট্রি মানে হচ্ছে গাছ। এখানে TRI, ট্রি বা ট্রাইও বলতে পারি, ট্রি বা ট্রাই। আমাদের বাংলায় যেমন আমরা বলি 1, 2, 3, 4 এরকম। আটকে যাচ্ছে। আটকে যাচ্ছে? আচ্ছা, নেটওয়ার্কের প্রবলেম মনে হয়, ঠিক হয়ে যাবে। আমরা বাংলায় যেমন বলি 1, 2, 3, 4 এরকম সংখ্যা বলি না বাংলায়। ইংরেজিতে আমরা কি বলি? 1, 2, 3, 4। উর্দুতে আমরা বলি 1, 2, 3, 4। হিন্দিতেও বলে। একইভাবে আরবিতে আছে ওয়াহিদ, তাসনিয়া, এরকম ভাবে সালাসা। আর এটা হচ্ছে গ্রিক একটা ভাষা আছে, গ্রিক ভাষা। গ্রিক ভাষাতে বলা হয় মনো, ডাই, ট্রাই, টেট্রা, পেন্টা, এইভাবে তাদের ভাষাতে বলা হয়। মনো মানে হচ্ছে 1, ডাই মানে 2, ট্রাই মানে 3। যেমন আমরা বলি না ট্রাইঅ্যাঙ্গেল মানে 3 কোণ, অর্থাৎ ট্রাইঅ্যাঙ্গেল মানে কি, যেটাকে আমরা ত্রিভুজ বলি, ত্রিভুজ। কিন্তু ইংরেজিতে বলা হয় ট্রাইঅ্যাঙ্গেল, মানে 3 কোণ আছে এটাতে। ট্রাই মানে 3, মনো মানে 1, ডাই মানে 2, ট্রাই মানে 3, তারপরে মনো, ডাই, ট্রাই, টেট্রা, টেট্রা মানে 4, পেন্টা মানে 5। এটা হচ্ছে কোন ভাষা বললাম? এটা বলো দেখি একজন। গ্রিক। গ্রিক ভাষা। আর তোমরা অনেকেই জানো যে গণিতের অনেক শব্দ, তারপরে অনেক সিম্বল, প্রতীক যেগুলোকে বলে, এগুলো কিন্তু গ্রিক থেকে আসছে। অনেক শব্দ, অনেক সিম্বল, এগুলো গ্রিক থেকে আসছে। তো ট্রাই মানে কি বললাম তাহলে? ট্রাই মানে কি? 3। 3। এই 3টাকেই বাংলাতে থ্রি বলা হচ্ছে। থ্রি মানেও কিন্তু 3, থ্রি, থ্রি। ট্রাই এর বাংলা এখানে বলা আছে থ্রি। এরপরে বলা আছে গণ। গণ মানে কি? গণ মানে হচ্ছে ধার। গণ মানে ধার। তো ধার, 3টা ধার থাকলে কোন 3টাই তৈরি হয়। 3টা ধার থাকলে কোন তৈরি হয় 3টা, এই জন্য বলা হয়েছে কোণ, ত্রিকোণ। আর মিতি, এই যে মেট্রি, যেটা এই কোণ শব্দটা অবশ্যই এখান থেকে তোমার ইয়ার জন্য আসছে, গণ থেকে কোণ দিয়েছে, গণ আর কোণ। এটা মানে ধার, 3 ধার। আর মেট্রি মানে হচ্ছে পরিমাপ। মেট্রি মানে পরিমাপ, তার মানে 3 ধারের পরিমাপ। ত্রিকোণমিতি মানে 3 ধারের পরিমাপ। 3 ধার নিয়ে যেখানে কাজ করা হবে সেটার নাম হচ্ছে ত্রিকোণমিতি, 3 ধারের পরিমাপ। এই মেট্রি শব্দটা তোমরা আগেও পেয়েছো। জিওমেট্রি, জিওমেট্রি মানে কি?
জ্যামিতি। স্যার জ্যামিতি। জ্যামিতি, কিন্তু পুরাপুরি মানেটা কি? জিও মানে আসলে কি? জ্যা মানে কি? জ্যা ভূমি বা জ্যা। ভূমি, ভূমি, হ্যাঁ ভূমি, ভূমির পরিমাপ। জিওমেট্রি মানে কিসের পরিমাপ? ভূমির পরিমাপ। এখান থেকে আসছে জিওমেট্রি। তাহলে মেট্রি আসছে মেট্রিয়ন থেকে, এটা মানে হচ্ছে পরিমাপ। তাহলে ত্রিকোণমিট্রি মানে তিন ধারের পরিমাপ বা তিন কোণের পরিমাপ। ধার যেখানে আছে তিনটা, কোণও সেখানে তিনটাই আছে, তিন কোণের পরিমাপ। এখন তিন কোণ কোথায় পাওয়া যায়? ত্রিভুজে। ত্রিভুজে পাওয়া যায়, যেটাকে ইংরেজিতে বলা হয় ট্রাইঅ্যাঙ্গেল। ট্রাইঅ্যাঙ্গেলের মধ্যে তিন কোণ পাওয়া যায় বা তিনটা ধার পাওয়া যায়, তিনটা বাহুও পাওয়া যাবে ত্রিভুজের মধ্যে, তিনটা কোণও পাওয়া যাবে ত্রিভুজের মধ্যে। তো যে কোনো ত্রিভুজেই তিনটা কোণ পাওয়া যায়, কিন্তু সাধারণত যখন আমরা ত্রিকোণমিতির সূত্র নিয়ে কাজ করব, তখন এখানে বিশেষ একটা ত্রিভুজ নিয়ে কাজ করা হয়, যে ত্রিভুজের নাম সমকোণী ত্রিভুজ। এই ত্রিভুজের নাম কি? সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ। এইখানে মনে করো ও এ বি, এটা হচ্ছে আচ্ছা নাম এইভাবে না দিই, এ বি সি নাম দিলাম, এ বি সি। এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ কাকে বলা হয়? যে কোণের এক কোণ সমকোণ। যে কোণের না, যে ত্রিভুজের। সরি, ত্রিভুজের। যে ত্রিভুজের একটি কোণ হচ্ছে সমকোণ, সেই ত্রিভুজকে বলা হয় সমকোণী ত্রিভুজ। সমকোণ চিনো? সমকোণ কাকে বলে? 90 ডিগ্রি পরিমাপ। 90 ডিগ্রি পরিমাপ। আচ্ছা ধরো আমরা ডিগ্রি চিনি না, তাহলে সমকোণ চিনবো কিভাবে? ডিগ্রি চিনি না। যে কোণ ভূমির উপর লম্ব। হ্যাঁ, ভূমির উপরে লম্ব যদি হয় তাহলে সেই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। আর 90 ডিগ্রি পরিমাপের ক্ষেত্রে 90 ডিগ্রি, তখন সেই কোণটাকে বলা হয় সমকোণ। তাহলে সমকোণের সম্পর্ক লম্বের সাথে, লম্ব হলে সমকোণ হয়, সমকোণ হলে লম্ব হয়। তাহলে এই যে ত্রিভুজ এবিসি, এইখানে এইটা আমরা সমকোণের এই চিহ্ন দিতে পারি। এই চিহ্ন দ্বারা আমরা বুঝতে পারবো এটা সমকোণ, মানে লম্ব। এবিটা তাহলে কি? লম্ব। তো এই ত্রিভুজের কোণও আছে তিনটা, 1 2 3, আর বাহুও আছে তিনটা। এজন্য আমরা ত্রিকোণমিতি আর ইংরেজিতে ট্রিগনোমেট্রি বলি, যাই বলি, এটা ত্রিকোণমিতি দ্বারা এই ত্রিভুজকে, সমকোণী ত্রিভুজের কোণগুলোকে বোঝানো হয়েছে। সাধারণত অন্য ত্রিভুজের ক্ষেত্রেও হয়, অন্য ত্রিভুজও হয়, কিন্তু আমরা সাধারণত এখন সমকোণী ত্রিভুজের মধ্যে এটার সূত্রগুলো তৈরি করব। তাহলে এবিসি এই ত্রিভুজের সমকোণ কোনটা? কোণ বি। কোণ বি হচ্ছে সমকোণ। সমকোণের বিপরীত বাহুর নাম কি? অতিভুজ। অতিভুজ। অতি। অতি মানে হচ্ছে সবচেয়ে বড়, অতি মানে বড়, আর ভুজ মানে বাহু। বাহু। তাহলে বি কোণের বিপরীত যেই বাহুটা, সেটার নাম হচ্ছে অতিভুজ। এটার নাম হচ্ছে অতিভুজ। আর যেই বাহুটা নিচে আছে, এটার নাম কি? ভূমি। এটার নাম হচ্ছে ভূমি। এই নামগুলো আমাদের দরকার ত্রিকোণমিতিতে এই নামগুলো দরকার, ভূমি। আর যেই বাহুটা খাড়া মানে লম্ব আকারে আছে, সেই বাহুর নাম লম্ব। লম্ব। এটার নাম হচ্ছে লম্ব। সমকোণী ত্রিভুজের তিন বাহুর নাম। যেই বাহুটা সমকোণ, তার বিপরীত বাহুর নাম অতিভুজ। যেটা নিচে আছে এটার নাম ভূমি। যেটা একবারে সোজা লম্ব আকারে যে বাহুটা আছে, সমকোণের সাথে ভূমির সাথে লম্ব আকারে আছে, এই বাহুটার নাম হচ্ছে লম্ব। অতিভুজ, ভূমি, লম্ব। আচ্ছা, কে বলতে পারবে সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের সূত্র কি? পিথাগোরাস একটা সূত্র দিয়েছে সমকোণী ত্রিভুজের। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের সূত্র কি? পিথাগোরাসের নাম শুনছো? ইয়েস স্যার। সূত্র মনে পড়ছে না? সূত্র মনে পড়ছে না?
স্যার অতিভুজ স্কয়ার ইকুয়াল টু ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। বাহ, এটাই তো বলছিলাম। এটা সংক্ষেপে সংক্ষেপে সূত্রটা হচ্ছে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এটা হচ্ছে একবারে সংক্ষেপে। যদি আরেকটু বড় করে বলি তাহলে সমকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমকোণ সংলগ্ন যে দুইটা বাহু আছে, সমকোণ সংলগ্ন মানে সমকোণের দুই পাশের যে দুইটা আছে ভূমি আর লম্ব, তাদের বর্গের যোগফলের সমান। সমকোণের বিপরীতে যে আছে সেটার বর্গ সমকোণের সন্নিহিত যে দুইটা আছে তাদের বর্গের যোগফলের সমান। এটা হচ্ছে জ্যামিতির ভাষা, একটু বড় করে বললাম। আরো বড় করে বললে একবার উপপাদ্য যেটা আছে সেটা বলতে হবে। তাহলে এটাও আমাদের গুরুত্বপূর্ণ বিষয় যে অতিভুজ, লম্ব আর ভূমি তাদের সম্পর্ক। পিথাগোরাসের উপপাদ্য হচ্ছে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার ভূমি স্কয়ার। তাহলে আমরা জানলাম হচ্ছে আজকে ত্রিকোণমিতি সম্পর্কে কিছুটা জানলাম। ত্রিকোণমিতিটা কি আমরা জানলাম হচ্ছে সমকোণী ত্রিভুজের, এগুলো তোমরা জানোই, এই নামকরণগুলো জানলাম এবং পিথাগোরাসের সূত্র সম্পর্কে আমরা জানলাম। এখনো আমরা ত্রিকোণমিতির ভেতরে যাইনি। তো ত্রিকোণমিতি শুধু এইটুকু অনুশীলনীর নাম না, অনুশীলনীর নাম আরেকটু বেশি আছে। অনুশীলনীর নাম কি লেখা আছে? অনুশীলনীর নাম লেখা আছে ত্রিকোণমিতিক অনুপাত। এখানে আমরা পেলাম শুধু ত্রিকোণমিতি, কিন্তু এখানে অনুশীলনীর নাম লেখা আছে ত্রিকোণমিতিক অনুপাত। ত্রিকোণমিতির সাথে কি একটা ক আছে, ত্রিকোণমিতিক মানে ত্রিকোণমিতির সিস্টেমে অনুপাত আছে। অনুপাত, ত্রিকোণমিতিক অনুপাত, ত্রিকোণমিতিক অনুপাত। অনুপাত বুঝো তোমরা? অনুপাত ইয়েস স্যার। একজন আরেকজনের থেকে কত বড় বা ছোট, এটাকে বলা হয় অনুপাত। যেমন যদি বলা হয় যে একজনের বলা হলো যে আমার বয়স আরেকজনের বয়সের থেকে দ্বিগুণ বা অর্ধেক, এই যে তুলনা করা হচ্ছে, তুলনা করাটাকে বলা হয় অনুপাত। এটাকে আমরা ইস্টু দিয়েও পড়েছি, বাই দিয়েও পড়েছি। বাই, যেমন ধরো আমরা যদি বলি রহিমের বয়স ইস্টু হচ্ছে করিমের বয়স, বললাম 1:2, তার মানে রহিমের থেকে করিমের বয়স কি 1:2 মানে হচ্ছে দ্বিগুণ। করিমের বয়স কিন্তু বেশি, দ্বিগুণ। অনুপাতকে বাই হিসাবেও লেখা যায়, রহিম ডিভাইডেড বাই করিম, এইরকম ভাবেও লেখা যায়, রহিম ডিভাইডেড বাই করিম ইকুয়াল টু 1/2, এইভাবেও অনুপাতকে লেখা যায়, রহিম বাই করিম ইকুয়াল টু 1/2। তার মানে রহিমের সাথে করিমের বয়সের অনুপাত কি 1/2। তাহলে এখন আমাদের বিষয় হচ্ছে যে ত্রিকোণমিতির সাথে আরেকটু যোগ হয়েছে অনুপাত, ত্রিকোণমিতিক অনুপাত। ত্রিকোণমিতিক অনুপাত ইংরেজিতে যোগ হবে হচ্ছে ত্রিকোণমেট্রিক। ত্রিকোণমেট্রিক অনুপাত হচ্ছে রেশিও, RATIO, রেশিও। রেশিও মানে হচ্ছে অনুপাত, ত্রিকোণমেট্রিক রেশিও, ত্রিকোণমিতিক অনুপাত। তো এখন আমরা জানবো যে ত্রিকোণমিত অনুপাতগুলো কি কি। তো একজন বলো দেখি এই অনুশীলনীর নাম তাহলে কি দাঁড়ালো এখন? ত্রিকোণমিতিক অনুপাত। ত্রিকোণমিতিক অনুপাত। তাহলে অনুপাতের ব্যাপার আছে। এখন সমকোণী ত্রিভুজের এইখানে যে কোণটা আছে, ভূমির সাথে যে কোণটা আছে, যে সি এর এখানে যে কোণ, এই কোণটা কি স্থূলকোণ হবে না সূক্ষ্মকোণ হবে না সমকোণ হবে? সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ হবে। এই কোণটাকে বলা হয় ভূমি সংলগ্ন সূক্ষ্মকোণ। ভূমি সংলগ্ন মানে কি? ভূমির সাথে এটা আছে, তাই না? এই কোণটা কার সাথে আছে? ভূমির সাথে আছে। এই কোণটা তো ভূমির সাথে না, এটা আছে লম্বের সাথে। এই কোণটা কার সাথে আছে? ভূমির সাথে না লম্বের সাথে? লম্বের সাথে। লম্বের সাথে আছে। আর সি কোণটা কার সাথে আছে? লম্ব। ভূমির সাথে। ভূমির সাথে।
আচ্ছা, বি কোণ ভূমির সাথে আছে, কিন্তু বি কোণটা কেন আসবে না এই কথার মধ্যে? কারণ আমরা আরেকটু কথা লাগাইছি কি, সূক্ষ্মকোণ। ভূমি সংলগ্ন সূক্ষ্মকোণ, মানে ভূমির সাথে যেই সূক্ষ্মকোণটা আছে সেটার কথা আমরা বলছি। সমকোণকে সূক্ষ্মকোণ বলা যাবে না, সূক্ষ্মকোণ 90 ডিগ্রির চেয়ে ছোট হতে হবে, সমকোণের থেকে ছোট হতে হবে। তাহলে এটার নাম হচ্ছে ভূমি সংলগ্ন সূক্ষ্মকোণ। এই ভূমি সংলগ্ন সূক্ষ্মকোণকে বিভিন্ন সময় বিভিন্ন নামকরণ করা হবে, কিন্তু আমরা এখন সূত্র শেখার জন্য একটা নাম পাবো, সেটার নাম হচ্ছে থিটা। এর নাম কি? থিটা। শূন্য দিয়ে মাঝখানে পেটটাকে এভাবে কেটে দিতে হবে, এটার নাম হচ্ছে থিটা। এই যে এইভাবে শূন্য দিয়ে মাঝখানে পেটটা কেটে দিবে, তাহলে এটা হয়ে গেল থিটা। এটার নাম হচ্ছে থেটা, THETA, থেটা। ভূমি সংলগ্ন সূক্ষ্মকোণ, এটার নাম কি? থিটা। থিটা। থিটা, থিটা লিখতে পারবে? এই যে এরকম শূন্য দিয়ে মাঝখানে পেটটা কেটে দিতে হবে, তাহলে এটা হয়ে যাবে থিটা। এরকম আরো অনেক গ্রিক, এই থিটাটাও গ্রিক একটা বর্ণ। এরকম গ্রিক আরো বর্ণ আছে, যেমন আলফা আছে, বিটা, গামা, অনেক এরকম বর্ণ পাবে, পাই, ল্যামডা, ইটা, অনেক। এই সবগুলো গ্রিক থেকে আসছে। তো ত্রিকোণমিতি সহ গণিতের অনেক বিষয় এবং ফিজিক্স, কেমিস্ট্রি, এগুলো সব বেশিরভাগ গ্রিক থেকে আসছে। এজন্য বর্ণগুলো ওখান থেকে পাওয়া যায়। থিটাটাও গ্রিকের একটা বর্ণ, থিটা। তো এখন আমরা এখানে অনুপাতটাকে যে যাচাই করব, সেটা থিটার এই বাহু কয়টা হলো এখানে? তিনটা বাহু না, লম্ব, অতিভুজ আর ভূমি। এই তিনজনকে থিটার সাপেক্ষে আমরা এখন যাচাই করব। একটু খেয়াল করো সবাই। আমরা যদি এখন বলি লম্বের সাথে অতিভুজের অনুপাত, কি বললাম? লম্বের সাথে কার অনুপাত? অতিভুজের অনুপাত। লম্বের সাথে কার অনুপাত? অতিভুজের অনুপাত। তাহলে অনুপাতটাকে আমরা লিখবো এইভাবে, লম্ব বাই হচ্ছে অতিভুজ। এই যে বলেছিলাম যে বাই দিয়ে অনুপাত লেখা যায়, লম্বের সাথে অতিভুজের অনুপাতকে আমরা লিখবো লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। আমরা যদি ভূমির সাথে অতিভুজের অনুপাত লিখতে চাই, তাহলে আমরা লিখবো ভূমি ডিভাইডেড বাই অতিভুজ। যদি আমরা লিখতে চাই লম্বের সাথে ভূমির অনুপাত, যদি লিখতে চাই লম্বের সাথে ভূমির অনুপাত, তাহলে আগে লিখবো লম্ব বাই হচ্ছে ভূমি। তাহলে এটা হচ্ছে লম্বের সাথে অতিভুজের অনুপাত, ভূমির সাথে অতিভুজের অনুপাত, লম্বের সাথে ভূমির অনুপাত। এরকম তিনটা আমরা লিখলাম। এখন ত্রিকোণমিতি যে যারা শুরু করেছে, যারা ত্রিকোণমিতি এই শাস্ত্রটা মনে করে তৈরি করেছে, তারা এই যে অনুপাতগুলো, লম্বের সাথে ভূমির অনুপাত, ভূমির সাথে অতিভুজের অনুপাত, লম্বের সাথে ভূমির অনুপাত, এই অনুপাতগুলোকে এক একটা নাম দিয়েছে, তাদেরকেই বলা হয় ত্রিকোণমিতিক অনুপাত। এই লম্বের সাথে সমকোণী ত্রিভুজের লম্বের সাথে অতিভুজের অনুপাত, ভূমির সাথে অতিভুজের অনুপাত, লম্বের সাথে ভূমির অনুপাত, এদের এক একজনের এক একটা নাম দিয়েছে। ওই নামগুলোই হচ্ছে আসলে ত্রিকোণমিতিক অনুপাত। কি নাম দিয়েছে? লম্বের সাথে অতিভুজের অনুপাত। এটার কি নাম দিয়েছে? এটার নাম জানো কেউ? জানা আছে কারো? এটার নাম হচ্ছে সিন, SIN, সিন। এটার নাম কি? SI, সিন, বা কেউ সাইন বলে, সিন। এটার নাম হচ্ছে SIN, সিন। দেখতে পাচ্ছ সবাই? SIN, সিন। লেখা সিন লেখার পরে এখানে দিতে হবে যে কোন কোণের সাপেক্ষে অনুপাত। এই যে লম্ব বাই অতিভুজ, এই অনুপাতটা কোন কোণের সাপেক্ষে? থিটার সাপেক্ষে। এই অনুপাতটা কোন কোণের সাপেক্ষে? থিটার সাপেক্ষে। এটা কোন কোণের সাপেক্ষে? থিটার সাপেক্ষে। কারণ এখানে সূক্ষ্মকোণ তো আরেকটা আছে, যে এখানে আরেকটা কোণ আছে না, আরেকটা কোণ এখানে আছে। এটার সাপেক্ষে কিন্তু নাম চেঞ্জ হয়ে যাবে। এটার সাপেক্ষে যদি হয় তখন নামটা চেঞ্জ হবে। এই সি কোণের সাপেক্ষে হওয়ার কারণে আমরা সাইনের পরে দিব থিটা, এখানে দিব একটা থিটা। কারণ এই সাইনটা হচ্ছে লম্ব বাই অতিভুজের নামকরণ থিটার সাপেক্ষে। থিটার সাপেক্ষে লম্ব বাই অতিভুজের নামকরণ করা হয়েছে সাইন থিটা। আরেকটা নাম দেখো, ভূমি বাই অতিভুজের নামকরণ করা হয়েছে কস, COS। থিটার সাপেক্ষে না হলে কি হতো? আচ্ছা, তোমার প্রশ্ন আমি মাথায় থাকলো, আমি একটু পরে বলে দিচ্ছি, এটা শেষ করে দিই। ভালো প্রশ্ন করেছো তুমি।
কস থিটা। এটার নাম কি বললাম? কস, সিওএস থিটা, কস থিটা। এখানে কসটা হচ্ছে অনুপাত, আর থিটার সাপেক্ষে, থিটার সাপেক্ষে ভূমি বাই অতিভুজের অনুপাত হচ্ছে কস, কস। থিটার সাপেক্ষে ভূমি বাই অতিভুজের অনুপাত হচ্ছে কস। একইভাবে লম্ব বাই ভূমি, এটার অনুপাত হচ্ছে ট্যান, TAN, ট্যান। তোমাদেরকে আপাতত তিনটা জিনিস দিলাম আজকে। লম্ব বাই অতিভুজ, এটার নাম হচ্ছে সিন, SIN, সিন, আর থিটার সাপেক্ষে তাই সিন থিটা। ভূমি বাই অতিভুজ, এটা হচ্ছে কস থিটা, থিটার সাপেক্ষে তাই কস থিটা। লম্ব বাই ভূমি, এটার নাম হচ্ছে ট্যান থিটা। তোমার প্রশ্ন উত্তর আরেকটু পরে দিচ্ছি, আমি আরেকটু বলে নিই। সেটা হচ্ছে সহজে মনে রাখার জন্য এগুলোর এক একটা তোমার ছন্দ আছে। ছন্দটা হচ্ছে সাইন থিটা লম্ব বাই অতিভুজ, এটাকে সহজে মনে রাখার জন্য বলা হয় সাগরে লবণ অনেক। সাগরে কি লবণ কম না অনেক আছে? অনেক আছে। অনেক আছে না? সাগরে অনেক লবণ আছে। এখন এটা মনে কিভাবে সহজে মনে রাখবো? সাগরে লবণ অনেক, এটা যদি কেউ মনে রাখো তাহলে বুঝতে পারবে। সাগরে, সাগরের থেকে দন্তের স কে নাও, তাহলে দন্তের সতে কি হবে? সিন। দন্তের স থেকে কি আসবে? সিন, সিন থিটা। সাগরে সিন থিটা। লবণের ল কে নাও, লতে কি? লম্ব। লতে কি আসলো? লম্ব। আর অনেক, অনেক থেকে সরে ও কে নাও, তাহলে কি আসবে? অতিভুজ। 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 সাগরে লবণ অনেক, সাগরে সাইন থিটা ইকুয়াল টু লবণ অনেক, লম্ব বাই অতিভুজ। মনে রাখার সুবিধার জন্য এরকম ছন্দ বের করেছে। আরো অনেক রকম ছন্দ থাকতে পারে। উদ্দেশ্য হচ্ছে আমাদেরকে মনে রাখতে হবে যে সাইন থিটা, থিটার সাপেক্ষে সাইন ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। আচ্ছা, কসেটটাকে কিভাবে এরকম বলা হয়? একটা ছন্দ। কসেটটাকে বলা হয় কবরে। কবরে ভূত আছে। ভূত মানে যেটাকে আমরা ভয় পাই, বাস্তবে কিছু থাক আর না থাক। কবরে ভূত আছে মানে কবরে ভয়ের জিনিস আছে। তো কবরে, কবরে থেকে আমরা কি লিখবো? ক, কতে কি? কস থিটা। ভূত, ভূত থেকে কি হবে? ভূমি। আর আছে থেকে কি হবে? অতিভুজ। কবরে ভূত আছে মানে কি? কস থিটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ। ট্যান থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি। এটারও নাম আছে, যেই ভূতটা কবরে আছে সেটা হচ্ছে টেরা। টেরা আবার লম্বা, সেটা হচ্ছে ভূত। ভূতটা কি? টেরা, লম্বা, ভূত। তো এরকম টেরা আবার লম্বা যদি কেউ রাত্রে অন্ধকারে সামনে এসে দাঁড়ায়, তাহলে তো সে ভালো কেউ হলেও তো ভয় লাগবে। টেরা, লম্বা, ভূত। টেরা থেকে কি আসছে? ট্যান। টেরা থেকে ট্যান, লম্বা থেকে লম্ব, আর ভূত থেকে ভূমি। এই তিনটা হচ্ছে সহজে মনে রাখার একটা সিস্টেম, একটা মনে রাখার একটা সূত্র। সাগরে লবণ অনেক, সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। কবরে ভূত আছে, কস থিটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ। টেরা লম্বা ভূত, ট্যান থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি। তো অনুসরণের নাম কি লেখা আছে? ত্রিকোণমিতিক অনুপাত। অনুসরণের নাম আসলে হবে হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত। আর ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে যেখানে আলোচনা করা হয় সেটার নাম ত্রিকোণমিতি, সেই শাস্ত্রের নাম হচ্ছে ত্রিকোণমিতি। গাণিতিক বিষয় নিয়ে যেখানে কাজ করা হয় সেই শাস্ত্রের নাম, সেই বইয়ের নাম গণিত। তো ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে যেখানে কাজ করা হয় সেই বই, সেই শাস্ত্র, সেই এটার নাম হচ্ছে ত্রিকোণমিতি। তো ত্রিকোণমিতিক অনুপাত আসলে কোনটা বলো দেখি, এখানে কোনটা ত্রিকোণমিতিক অনুপাত? সবগুলাই। সবগুলো মূলত যে এরাই হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত। সাইন, কস, ট্যান এরাই হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত। এরকম আরো তিনটা আছে, এদের বিপরীত আরো তিনটা আছে। বিপরীত বলতে লম্ব আর অতিভুজ আছে, এটার উল্টায় দিলে হবে অতিভুজ আর লম্ব, সেটা আরেকজন আছে, আমরা সামনের দিন শিখবো না। আবার ভূমি বাই অতিভুজকে উল্টায় দিলে অতিভুজ বাই ভূমি, সেটা আরেকটা নাম আছে। আর ভূমি বাই লম্ব উল্টায় দিলে এই তিনজনের বিপরীত আরো তিনটা নাম আসে, তাদের নাম হচ্ছে
একজনের নাম হচ্ছে কোসেক, একজনের নাম হচ্ছে সেক, একজনের নাম হচ্ছে কট। এই নাম তিনটা আমরা পরে শিখবো। আজকে আমরা তিনটা শিখবো, সাইন, কস, ট্যান। সাইন মানে সাগরে লবণ অনেক, লম্ব বাই অতিভুজ। এইভাবে সবগুলো শিখতে পারছো। এখন তোমারও যে একজনের প্রশ্নের উত্তরটা দিই। প্রশ্নটা হচ্ছে ছিল যে থিটার সাপেক্ষে না হলে কি হতো। আচ্ছা, আমরা এই কোণের নাম কি দিয়েছি? ভূমি সংলগ্ন সূক্ষ্ম কোণ হচ্ছে থিটা, তাই না? এই যে থিটাটাকে আমরা কি নাম দিয়েছি? ভূমি সংলগ্ন সূক্ষ্ম কোণ। থিটাকে এখানে দিলে হবে? এখানে দিলে কি আর ভূমি সংলগ্ন সূক্ষ্মকোণ বলতে পারবো? না। স্যার তখন কি করতে হবে? তখন আমাদেরকে এই লম্বটাকে আর লম্ব রাখলে হবে না, তখন এটাকে ঘুরায় নিতে হবে। অর্থাৎ আমরা চিত্রটা তখন এইভাবে নিব, এখানে চলে আসবে, এটা চলে আসবে এখানে, এটা বি, সি চলে যাবে তখন উপরে। মানে চিত্রটাকে কি করলাম? ঘুরিয়ে নিলাম। অথবা নিজে নিজে রেখে কল্পনা করো যে এটা ঘুরে গেল। এখন এই কোণের নাম যখন আমরা থিটা দেব, তখন লম্ব কে হবে? লম্ব এটা হবে না? তো থিটা যখন ছিল সি এর কাছে, তখন লম্ব কে ছিল? এ বি। এবি। কিন্তু থিটা যখন চলে গেল এর কাছে, তখন লম্ব কে? বিসি। বিসি। তাহলে সাপেক্ষে হওয়ার কি গুরুত্ব আছে কিনা? সাপেক্ষে হওয়ার দরকার আছে কিনা? না তো লম্ব আর হচ্ছে ভূমি নিয়ে তো মারামারি লাগবে, যে একটু ধরো একটু কাজ করলেই লম্ব আর ভূমি চেঞ্জ হয়ে যাচ্ছে। স্যার মানে থিটা একমাত্র ভূমি সংলগ্ন হলে ওটাকে থিটা বলা হবে? হ্যাঁ, ভূমি সংলগ্ন হলে থিটা বলা হবে। আর না হলেও যদি এভাবেও থাকে, আমরা যদি থিটা দিই তখন নামকরণগুলো আমরা অটোমেটিক চেঞ্জ করে দেব। যদি আমরা চিত্রটাকে নাও ঘুরিয়ে দিই, চিত্রটাকে আমরা যদি নাও ঘুরাই, কিন্তু আমরা নামটা তখন চেঞ্জ করে দেব। মানে নামটা আমরা মনে মনে এটাকে মনে করবো হচ্ছে এটাই লম্ব মনে করব, ঠিক আছে? আর এটাই মনে করব ভূমি। তার মানে সব সময় থিটা অবশ্যই ভূমির কাছেই থাকবে। থিটা কোথায় থাকবে? ভূমি। ভূমির কাছেই। ভূমি যেখানে থিটা সেখানে, থিটা যেখানে ভূমি সেখানে। ভূমি যেখানে থিটা সেখানে, থিটা যেখানে ভূমি সেখানে। এটা কখনো এরকম করা যাবে না যে ভূমি এক জায়গায় থিটা আরেক জায়গায়, এরকম না। এরা দুজন সবসময় কাছাকাছি থাকবে। আর কোনো প্রশ্ন আছে কারো? না স্যার। নাই। সময় যেহেতু আজকে নাই, আমি এই ভূমি এবং লম্বের এই যে একটা সমস্যা যেটা আমাদের সামনে চলে আসছে, যে ভূমি আর লম্ব চিত্র চেঞ্জ হলে বা থিটা চেঞ্জ করলে এদের নামকরণ নিয়ে সমস্যা হয়ে যাচ্ছে, এই সমস্যার সমাধান আছে একটা। এই সমস্যার সমাধানের জন্য ভূমি আর লম্বের নাম চেঞ্জ করে অন্য নাম দেওয়া যাবে, যেটা তোমাদের 9-10 যখন বই খুলবে তখন তোমরা পেয়ে যাবে যে ভূমি আর লম্বের নাম অন্য একটা দেওয়া আছে। কি নাম দেওয়া আছে এটা আমি লিখে শেষ করে দিই আজকে। এই থিটা নিয়ে তাহলে আর কোনো সমস্যা হবে না। ভূমির নাম দেওয়া আছে সন্নিহিত বাহু। ভূমির নাম কি দেওয়া আছে? সন্নিহিত বাহু। কার সন্নিহিত? থিটা এর। এটা উজ্জ্ব কথা, এটা এই কথাটা বলা লাগবে না, সন্নিহিত বাহু বললে হবে। সন্নিহিত মানে কার সন্নিহিত? থিটার সন্নিহিত। থিটাকে এখন আমি যেখানেই দিই, থিটাকে যদি নিচেও দিই, তবুও এই বিসি তখন হয়ে যাবে সন্নিহিত বাহু, অর্থাৎ বিসিটা তখন ভূমি। থিটা উপরে গেলে এ বি ভূমি, এ বি সন্নিহিত বাহু। তো সন্নিহিত বাহু এই নামকরণ করে দিলে আর থিটাকে চিনতে সমস্যা হবে না, ভূমি লম্ব চিনতে সমস্যা হবে না। আর লম্বের আরেকটা নাম আছে হচ্ছে বিপরীত বাহু। কার বিপরীত বাহু? এটাও থিটা এর বিপরীত বাহু। এটা যেমন থিটা এর সন্নিহিত বাহু, আর এই লম্বের অপর নাম হচ্ছে থিটা এর বিপরীত বাহু। কারণ কি? কারণ সেটা থিটার একবার বিপরীতে আছে, থিটার বিপরীতে আছে না? আর এই বাহুটা থিটার কোথায় আছে? কাছে আছে। এই বাহুটা থিটার বিপরীতে আছে। তাহলে আমরা ভূমির আরেকটা নাম কি পেলাম? সন্নিহিত বাহু। আর থিটার আর কি বলে লম্বের আরেকটা নাম কি পেলাম? বিপরীত বাহু। বিপরীত বাহু। বিপরীত বাহু। আর কোনো সমস্যা হবে? এরা যেভাবেই থাক, উল্টা পাল্টা এদিক সেদিক উপরে নিচে, কোনো সমস্যা হবে না। এইভাবে থাকলেও সমস্যা হবে না। এটা যদি সমকোণ হয়, এটা যদি থিটা হয়, এটা যদি আলফা হয়, তাতেও কোনো সমস্যা নাই। এই বাহুর নাম মনে করো এ, এই বাহুর নাম বি, এই বাহুর নাম সি।
এটার নাম থিটা, এটার নাম হচ্ছে আলফা। এটা আলফা, এর মতো অনেকটা আলফা। এখন ভূমি লম্ব সব বাদ, এটা এমন ভাবে আছে যে ভূমি লম্ব কিছু নামই দেওয়া যাচ্ছে না। তাহলে থিটার সাপেক্ষে বিপরীত বাহু কে? থিটার সাপেক্ষে বিপরীত বাহু কে? বি, তাই না? বি না? থিটার সাপেক্ষে বিপরীতে কে আছে? বি বি ভাই। আছে। বি। থিটার সাপেক্ষে সন্নিহিত বাহু কে? সি না এ? সি না এ? এ। সি এর একটা নাম আছে, সি তো তোমার হচ্ছে এখানে অতিভুজ। সি সবসময় কি? সি সবসময় অতিভুজ। কেন অতিভুজ। কারণ এই যে এটা সমকোণ বলেছি আমি, এটা হচ্ছে আমাদের সমকোণ। এর বিপরীতে যে আছে সে সবসময় অতিভুজ। সি কোনো সময় চেঞ্জ হবে না। সি যত এরা ঘোরাফেরা করুক, যার সাপেক্ষে নিয়ে আসো সি সবসময় অতিভুজ। অতিভুজ। মানে সি সবসময় একই দলের লোক। সে দল যেটাই পাল্টাক না কেন, সবসময় সে সবার সাথে আছে। সি থিটার সাথেও আছে, আলফার সাথেও আছে, সবসময় অতিভুজ। কিন্তু এই দুইজন সবসময় সাথে একই রকম ভাবে নাই। থিটা বললে এ তখন হয়ে যাচ্ছে কাছের আর বি হচ্ছে দূরের। আলফা বললে বি কাছে এ দূরে। বিষয়টা ক্লিয়ার হয়েছে? ইয়েস স্যার। আচ্ছা, ইয়েস স্যার। জি আমি স্যার। যদি সামনের দিন সময় পাই, মানে সামনের ক্লাসে তোমাদেরকে যদি পাই, সামনের শনিবারের ক্লাসে যা কিছু শিখালাম এটার উপরে আরো বেশি প্র্যাকটিস দিয়ে তোমাদেরকে প্রশ্ন ধরবো, বিভিন্ন প্রশ্ন। এই নামগুলো ধরবো, এই অনুপাতগুলো ধরবো, এই ছন্দগুলো ধরবো। এরকম কিছু উদাহরণ দিয়ে তোমাদেরকে জিজ্ঞেস করবো থিটার সন্নিহিত বাহু কত, কোনটা বিপরীত বাহু কোনটা, কোনটা অতিভুজ, এগুলো জিজ্ঞেস করবো। তাহলে বিষয়টা ইনশাল্লাহ পরিষ্কার হয়ে যাবে। তারপরে আরো অতিরিক্ত তিনটা যে আছে সেটাও শিখাবো, এবং তাদের ডাক নাম আছে আবার বড় নাম আছে। এদের প্রত্যেকের ডাক নাম আছে আবার বড় নাম আছে। আমরা বলি না যে আমার ডাক নাম হচ্ছে ছোট্ট একটা নাম, আর আমরা কি বলি আমার তুলে রাখা নাম আছে, আলমারিতে তুলে রাখা, এরকম বড় একটা নাম, ভালো নাম। ভালো নাম। তো এই সাইন কস ট্যান এদের ছোট এই নামগুলো ছোট ছোট 3 অক্ষরের নাম, কিন্তু আরো বড় বড় নাম আছে এদের। এটা আমরা সামনের দিন জানবো ইনশাল্লাহ। আর এগুলো নিয়ে আরো ব্যাপক তোমাদেরকে প্রশ্ন করবো যাতে ক্লিয়ার হয়ে যায়। তো কারো কোনো প্রশ্ন নাই তো নাকি? কোনো প্রশ্ন আছে কারো? কোনো সমস্যা? না স্যার। নো স্যার। ঠিক আছে, তাহলে সবাই এই পড়াগুলো ভালো করে মুখস্থ করে নেবে ইনশাল্লাহ। তোমরা যখন 9-এ ক্লাস শুরু করে দেবে তখন তোমাদের এগুলো অনেক কাজে লাগবে ইনশাল্লাহ। তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকো, পরবর্তী ক্লাসে যেন তোমাদেরকে পাই সেই আশা ব্যক্ত রেখে আজকের ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।